স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আর এ সময় নাটকীয় মোড় নেয় যখন সব অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হতে চান আটক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩ আগস্ট উপস্থাপন হবে ওপেনিং স্টেটমেন্ট আর ৪ আগস্ট হবে সাক্ষ্য গ্রহণ। এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। জুলাই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার শীর্ষে থেকে তার নির্দেশনায় নৃশংসতার বলি ১৪০০ প্রাণ আর আহত ২০,০০০-এরও বেশি মানুষ। শেখ হাসিনার সাথে বিভিন্ন ব্যক্তির ফোন আলাপ ও পর্যাপ্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে গত ১ জুন ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন ও আসামি পক্ষ। সেই মামলায় হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিলেন ট্রাইব্যুনাল। নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে সকালে মামলায় অভিযুক্ত ৩ জনের মধ্যে একমাত্র আটক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে শুনানিকালে কোর্টে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেন। এই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। তবে শেখ হাসিনার আইনি লড়াই এখনো শেষ হয়নি জানিয়েছেন তার পক্ষে রাষ্ট্রের নিয়োজিত আইনজীবী। বলেন, যিনি দোষ স্বীকার করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়। ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। এই মামলার পরবর্তী পদক্ষেপ হবে আগামী ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই চেতনাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি, কিন্তু জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নয় দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটির এমন অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে একমত এসেছে রাজনৈতিক দলগুলো। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি। দ্বিতীয় দফায় ১১ দিনে এই ৩ আলোচ্য সূচিতে বৈঠক হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। সকলের আন্তরিক প্রচেষ্টা। বৈঠক শেষে নিজ দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে তার দল। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। তারা হয়তোবা কনস্টিটিউশন অংশ করতে চায়, যদি এটা উপযুক্ত হবে। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান ২০২৪ জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে অবগত হয় কমিশন। জানায়, বিস্তারিত প্রস্তাবনা আগামী সপ্তাহে দলগুলোর সামনে উপস্থাপন করা হবে। কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। প্রধান উপদেষ্টা কিভাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন সে ব্যাপারে আজকে আলাপ আলোচনা হয়েছে। বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির প্রতিষ্ঠান এই দুটোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে আলাদা রাখা, বাইরে রাখা, এবং আমরা সেই প্রস্তাবের সাথে একমত, কারণ আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রশ্ন নিয়ে বিচার বিভাগ দলীয়কৃত হয়েছে কিংবা নানাভাবে এটা
বিতর্কিত হয়েছে। বৈঠকে আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও। রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন নাকি জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে একজনকে বেছে নেবেন সে বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিয়মের সঙ্গে জড়িত থাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত বিকাশ কুমার সাহা সহ 18 বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব সদস্যের চাকুরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকুরি আইন 2018 এর 45 ধারার বিধান মতে চাকুরি থেকে অবসরে পাঠানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখন কাজ করতে হবে ইসিকে। আর একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচারের দোসররা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্ত না আসে। এ সময় এনসিপি নেতাদের সাম্প্রতিক সময়ে দেয়া বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন নেতারা। গণমাধ্যম অফিসে হুমকি দেওয়া, পদত্যাগে বাধ্য করার মতো মবজস্টিস, অন্যায় আচরণ, ফেসিবাদী আচরণ বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনি এ কথা বলতে পারেন না, আমার এটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়ে আলোচকরা বলেন, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারলেই জুলাই অভ্যুত্থান সফল হবে। চিন্তা, এক্সচেঞ্জ অফ ভিউজ এগুলো চলুক। জাতীয় রাজনীতিতে ন্যাশনাল কনসেনসাস কমিশন হয়েছে, সেখানে বিতর্ক হোক, মিডিয়াতে বিতর্ক হোক, কলামিস্টরা বিতর্ক করুক, প্রবলেম নেই। কিন্তু আমরা দলে দলে, ব্যক্তিতে বিভেদ, আক্রোশ, এটা যেন আমরা হই। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে, এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত এই শুল্ক সমস্যার সমাধানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে আরএমজি, পোশাক। এই পোশাক শিল্পের উপর যদি 35% ট্যারিফ আসে, তাহলে পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। সীমান্ত হত্যা ও ভারতের পুশিনকে হালকাভাবে না নিয়ে ভারত সরকারের সাথে দ্রুত দর কষাকষিরও আহ্বান জানানো হয় এ সভা থেকে। জাতীয় ঐক্য। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী 3 আগস্টের মধ্যে গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেয়া না হলে আবারও মাঠে নামবে ছাত্র জনতা। বৃহস্পতিবার এনসিপির পদযাত্রার 10ম দিনের কর্মসূচিতে মাগুরায় পদযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। পরে পদযাত্রায় দলটি নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে নড়াইল মুক্ত মঞ্চে আরও একটি পথসভা করবে নেতাকর্মীরা। আর এরপর সন্ধ্যা 6টায় যশোরের উদ্দেশ্যে যাত্রা করে। নাহিদ ইসলাম বলেন, এনসিপির এই ধারাবাহিক পদযাত্রার উদ্দেশ্য হল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দেশ পুনর্গঠনের বার্তা ছড়িয়ে দেয়া। আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই মামলাটি গ্রহণ করেছেন। গত 28 এপ্রিল নজরুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়েছে গত 30 মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা কুকুরের ছবি সংবলিত। আর এই ব্যঙ্গাত্মক কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করেছে বলে মামলায় অভিযোগ করা হয়। ভারী বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার মানুষের দুর্ভোগ যেন বাড়ছেই। 3 দিন ধরে তাদের এমন পরিস্থিতি। বাঁধ ভেঙে পানি ঢুকেছে প্রায় 3 ডজন গ্রামে। আর অন্যান্য নিম্নাঞ্চলেও বিপাকে পড়েছে বাসিন্দারা। দুর্গত অনেক এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্কও তেমন একটা কাজ করছে না। আর সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। নোয়াখালী ও কুমিল্লাতেও দুর্ভোগে পড়েছে মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে বন্যায় কবলিত নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার বাসিন্দারা। বেশিরভাগ অঞ্চলে তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ফেনীর মহুয়া, সিলুনিয়া ও কহুয়া নদীর বন্যা রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত কয়েক ডজন গ্রামসহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট। কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। বিভিন্নভাবে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এলাকায় বন্যার পানি এসে প্লাবিত হচ্ছে। এখন আমরা আমাদের ব্রিজ ভাঙিয়ে যেতেছি, আমরা এখানে ব্রিজের ফানাগুলো সাফ করতেছি। এগুলা আমাদের বাড়ির ভিতরে এমন পরিস্থিতি, আমরা লাস্ট পর্যন্ত ঘরে থাকতে না পারে এখানে চলে আসছি। বন্যা আবার 24-এর ন্যায় পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আমরা এটার টেকসই সমাধান চাই, বেড়িবাঁধ চাই, সরকার যাতে এটার একটা সুষ্ঠু সমাধান দেয়। নোয়াখালীতেও অনেকটা একই পরিস্থিতি। ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ফের বন্যার আশঙ্কাও করছেন তারা। বন্যা মানে হচ্ছে সেখানে হচ্ছে জলাবদ্ধতার কারণেই আসলে বন্যাটা তৈরি হয়। পানি নিষ্কাশনের জায়গা নাই, ড্রেনেজ ব্যবস্থাপনার মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নাই। আমাদের দেশের যত লোকজন আছে ওরা সবাই অসচেতন। ওরা যদি সচেতন হইতো তাহলে আমাদের রোডে এতগুলো পানি থাকতো না। সবাই যেন আন্তরিকতার সহিত আমাদের জলবদ্ধতা এবং ড্রেনগুলা সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। পানিটা যাবে কিভাবে? পানি তো আকাশে উড়ে যাবে না। তো পানিগুলো যাওয়ার জন্য প্রতি বছর পৌরসভার মাধ্যমে এটাকে সংস্কার করা প্রয়োজন। কুমিল্লাতেও বন্যা পরিস্থিতি। কর্তৃপক্ষ বলছে এই যাত্রায় জেলাটিতে বড় শঙ্কা নেই, তবে ভোগান্তিতে আছে মানুষ। আবহাওয়া অফিস বলছে গত সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 441 মিলিমিটার, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। 24-এর বন্যায় সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যার কবলে বাসিন্দারা। তারা বলছেন অতীত অভিজ্ঞতা থেকে কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ নিত তাহলে পুনরায় এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। ফেনীর ফুলগাজী থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সবসময় হাত স্যানিটাইজ করুন, সুরক্ষিত থাকুন। যাচ্ছি পরবর্তী খবরে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 68.45% শিক্ষার্থী। এই হিসেবে এবারে পাশের হার কমেছে 14.59% পয়েন্ট। স্কুলের গণ্ডি পেরানো এই শিক্ষার্থীদের মধ্যে 1,39,032 জন জিপিএ 5 পেয়েছে। আর ফল প্রকাশের পর থেকেই সারা দেশের স্কুলগুলোতে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। আর তাদের এই বাঁধভাঙা উল্লাস আর উচ্ছ্বাসের চিত্র উঠে এসেছে নিউজ 24-এর ক্যামেরায়। স্কুলের গণ্ডি পেরোনো শেষ, পরীক্ষার ফল জানার অপেক্ষা শেষ। ভালো ফলাফলের খবরে বৃহস্পতিবার ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুল প্রাঙ্গণ রূপ নিয়েছিল আনন্দ মেলায়। পাশের হার ও জিপিএ 5 দুটোতেই রাজধানীর শীর্ষে ভিকারুন্নেসা নূন স্কুল। সকাল থেকে অনেক ভালো লাগতেছে, এখন আরো বেশি ভালো লাগছে। আমি অনেক বেশি এক্সাইটেড ফিল করি, আমি গোল্ডেন এ প্লাস পাই। সকাল থেকে টেনশন হচ্ছিল যে প্রত্যাশিত ফল পাবো কিনা, কিন্তু অবশ্যই ফল পাওয়ার পর ভালোই লাগছে। দীর্ঘদিনের পরিশ্রম আর সাধনার ফল হাতে পেয়ে শিক্ষার্থীরা যেন ভাসছে আনন্দের জোয়ারে। অসাধারণ অসাধারণ অসাধারণ। শুরুতে একটু নার্ভাস ছিলাম রেজাল্ট দেওয়ার আগে, বাট এখন আসলে অন্যরকম ফিলিংস। রেজাল্ট দেওয়ার কিছুক্ষণ আগেও কান্না করছি। আমি মনে হয় ঈদও এরকম উদযাপন করি না, আজকে যত বেশি খুশি আমি। একে অপরকে জড়িয়ে ধরে নেচে গেয়ে তারা ভাগাভাগি করে নিচ্ছে তাদের সাফল্যের আনন্দ। আর এই আনন্দ অভিভাবকদের জন্য আরো বেশি। কিভাবে আমার বাচ্চাটা যে বড় হয়ে গেল, শিখে গেল, আমি নিজেই বুঝলাম
ডেফিনেটলি অনেক নার্ভাস ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা, তবে কারো জন্য কিছুটা অপ্রত্যাশিত হলেও তাদেরকেও এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। রাজশাহী বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ 5, আর চট্টগ্রামে পাশের হার কমে 72.07%, তবে বেড়েছে জিপিএ 5। সিলেট বোর্ডে পাশের হার 68.57%, জিপিএ 5 পেয়েছে 3714 জন। যশোর বোর্ডে পাশের হার 73.69, মোট জিপিএ 5 15,410 জন। কুমিল্লায় পাশের হার 63.60%, কমেছে 16%, এবং বরিশাল শিক্ষা বোর্ডে এই পাশের হার 56.38, জিপিএ 5 পেয়েছে 3114 জন। এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এন্ড ফাইনালি মার্কস আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে, গোল্ডেন এ প্লাস পাইছি। গোল্ডেনটা মিস হয়েছে কিন্তু জিপিএ 5 পেয়েছি, এটাতে অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালোই করছে। রাজধানীর এত উচ্ছ্বাসের দিনেও আছে দুঃসংবাদ। দেশে এবার শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান কমেছে 1984টি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এবারের এসএসসিতে কমেছে পাশের হার এবং একই সঙ্গে জিপিএ 5। 83টি শিক্ষা প্রতিষ্ঠান এমনও আছে যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি। তবে এত খারাপ ফলাফলের কারণ কি? কেউ বলছে ইংরেজি প্রশ্নপত্রের জটিলতায় বেড়েছে ফেল, আবার কারো কারো মতে শিক্ষক সংকটের অজুহাতও রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে বিগত সরকারের মতো এবারে পাশের হার বাড়িয়ে দেওয়ার কোনো চাপ ছিল না। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বাকিটা। প্রকাশ হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এদিন যেমন শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল, তেমনি অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এবার আনুষ্ঠানিকতা না থাকায় শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফলাফল প্রকাশ করে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 68.04%, যা গেল বছরের তুলনায় 15.73% কম। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 68.09 এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার 73.63%। পাশের হার কমেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ প্রতিটি বোর্ডেই। এবছর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা 43,097 জন কমে এবার হয়েছে 1,39,032 জন। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকদের স্বল্পতার কারণেই রেজাল্টের এমন বেহাল দশা বলছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বরিশাল অঞ্চল একটু নদী, খাল বিল, একটু রিমোট এরিয়া বেশি আছে, যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম অঞ্চল আছে, যোগাযোগ ব্যবস্থার আঙ্গিকে সেটা একটি দিক। ফলে এমন এমন জায়গা আছে যেখানে শিক্ষকও যেতে চান না, থাকতে চান না। এই রেজাল্টে কোনো কৃত্রিমত্তা ছিল না কোনো চাপ, কোনো গুজব বা প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনাও ঘটেনি বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা। কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না, যা হবে তাই। এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ কোনো নির্দেশনা নেই, অনুরোধ এটুকু যে আপনারা একটু সময় দিয়ে খাতাটা একটু মূল্যায়ন করবেন। এর আগে 2024 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি শিক্ষা প্রতিষ্ঠানে। সে হিসেবে শতকরা পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে 1,984টি। একইভাবে 2024 সালে একজনও শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 51টি, যা এবার 83টি বেড়ে দাঁড়িয়েছে 134টিতে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 33তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনী ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা ও নোয়াখালীর খাল এবং ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে উপদেষ্টা মণ্ডলীকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশিষ্টজনদের জন্য উপহার স্বরূপ ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার সামগ্রী পাঠানো হয়। বন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৬০টি কার্টুনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। আমগুলো বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আর এ সময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা সহ একটি কমপ্লিমেন্টারি কার্ডও। এবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আর এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ৮ম কমিশন সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি। বলেন, প্রবাসী ভোটাররা অনলাইনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন। ইভিএম আরও কোনো নির্বাচনেই ব্যবহার করা হবে না। ইসি বলেন, পোস্টাল ব্যালটের জন্য ৪৮ কোটি টাকার প্রকল্প হবে। সরকারিভাবে ভোট নিতে হলে ভোটার প্রতি ৭০০ টাকার মতো ব্যয় হবে। প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য ৩ সপ্তাহ প্রচারের ব্যবস্থা করা হবে। জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন ইসি। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির পক্ষ থেকে আওয়ামী লীগ শাসনামলে গভর্নরের দায়িত্ব পালন করা ৩ জনের নথি সহ মোট ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। সাবেক ৩ গভর্নর হচ্ছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। একই সঙ্গে ২০০৯ সালে খেলাপি ঋণ নিয়মিত করার পর নতুন নীতিমালা জারি হওয়ার পর সুবিধাপ্রাপ্ত বেক্সিমকো গ্রুপ, এমআর গ্রুপ, রতন গ্রুপ, কেয়া গ্রুপ, যমুনা গ্রুপ, থার্মেক্স গ্রুপ, শিকদার গ্রুপ, বিবিএস গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, এনানটেক্স গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের বিস্তারিত নথি চাওয়া হয়েছে। আর এছাড়া বেসিক ব্যাংক জালিয়াতির নথিও তলব করা হয়েছে। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।